জনমত উপেক্ষা করে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র হলে প্রয়োজনে গণ আন্দোলন, ক্ষমতায় গেলে চুক্তি বাতিল হবে মঈন খান। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। নারীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির মাওলানা শফির ওয়াজে দেয়া বক্তব্যকে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। কেন 5 সিটি কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বেছে নেওয়া হল তার রহস্য জনগণের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা। ঈদকে সামনে রেখে বিআরটিসির 28টি নতুন বাসের উদ্বোধনের সময় তিনি বলেন, 5 বছরে সরকার দেশের সার্বিক উন্নতি করতে পারায় এখন প্রশ্ন ওঠে কার জন্য এই উন্নয়ন। সাদিক জমিলের রিপোর্ট। সম্পর্কে এই যে নোংরা কথা বলা, উনি কি মায়ের পেট থেকে জন্মান নাই? তো মায়ের সম্মানটুকু উনি রাখবেন না? ওনার কি বোন নেই? ওনার কি নিজের স্ত্রী নেই? তাদের সম্মান রাখবেন না? যে ধরনের নোংরা জঘন্য কথা বলেন, ওনার জিভে পানি আসে। এখন হ্যাঁ, উনি যে নেতাজির পাশে বসতেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন আর ওনার জিভে পানি আসে, আমার কিছু বলার নাই। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেও শনিবার প্রথম প্রকাশ্যে মুখ খোলেন প্রধানমন্ত্রী, আর তাতে তীব্র নিন্দা জানান মৌলানা শফির নারী বিষয়ে বক্তব্যের। যে ইসলাম ধর্ম মেয়েদের সব থেকে বেশি সম্মান দিয়েছে, সব থেকে বেশি অধিকার দিয়েছে, সব থেকে বেশি স্বাধীনতা দিয়েছে, এবং বিবি খাদিজা নিজে একজন ব্যবসায়ী, তিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তিনি কিন্তু ঘরে বসে থাকেন নাই, এবং তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর সেইখানে উনি মেয়েদের সম্পর্কে এই ধরনের নোংরা জঘন্য কথা বলবে। আবার জামাত ইসলামী তো সেই মেয়েদেরই ব্যবহার করে। 5 সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। যারা সৎ, যারা উন্নতি করেছে তারা ভোট পায় নাই, আর যারা দুর্নীতির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, আন্ডারগ্রাউন্ড পার্টি খুনের সাথে জড়িত, তারা জিতে আসলো। এটা কেন? এই কেনর উত্তরটা আমি জানি না। আমি আজকে এটা এই জন্য বললাম, হ্যাঁ আপনাদের সামনে বললাম, আমি মিডিয়ার জন্যই বিশেষ করে বললাম। আমি আশা করি আমার এই প্রশ্নটা সব একটু ভালোভাবে মিডিয়াগুলি প্রচার করে এই কেনর উত্তরটা একটু এনে দেবে, যে তাহলে এত উন্নতি কেন করছি, কার জন্য করছি? যদি দুর্নীতিবাজরাই জিতে আসে তাহলে এই যে তার রহস্যটা কি, সেটা একটু বের করতে হবে। 5 বছরের উন্নয়নের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী যেন বারবারই ভোটারদের মন মানসিকতা বোঝার চেষ্টা করছেন। মানুষকে বোঝানোর জন্য যে ঠিক আছে, আমরা তো 3200 মেগাওয়াট পেয়েছিলাম, আর এখন আমার 6675 মেগাওয়াটে উন্নীত করেছি। তা আমি 3200 মেগাওয়াট বিদ্যুৎ রেখে বাকি সমস্ত যে 54-55টা বিদ্যুৎ কেন্দ্র যে আমরা নির্মাণ করেছি সেটা বন্ধ করে রাখি 2-4 দিন, তখন অবস্থাটা কি হবে? বোধহয় রোজার পরে এরকম একটা প্র্যাকটিস করতে হবে, একটা ড্রিল করতে হবে মানুষকে অন্তত বোঝানোর জন্য যে কি ছিল আর এখন কি আছে, তাহলে হয়তো বুঝতে পারবেন। তা নিলে এই সমালোচনা চলতেই থাকবে। তা রোজাটা যাক, ঈদটা যাক, এরপরে একটা সময় আমি ঘোষণা দিয়েই করবো, আমি যা করবো না ওভাবে করে দেখাবো যে আমরা কিছু করেছি কি করি নাই। বিশ্বের অন্যান্য দেশের মতো আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গণভবনে ভারতের ঋণের আওতায় 88টি নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী সব নারী মা বোন হলে বউ হবে কে? তার বিবৃতিতে প্রশ্ন করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির বক্তব্যকে কুরুচিপূর্ণ ও জঘন্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাওলানা আহমদুল্লাহ আশরাফ এই বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, নারীদের সম্পর্কে আল্লামা শফির দেয়া বক্তব্য কোরআন হাদিসের নির্যাস ও মর্মার্থ। লাগামহীনভাবে নারীদের সর্বত্র বিচরণের কারণেই তারা বিভিন্ন ক্ষেত্রে শ্লীলতাহানির শিকার হচ্ছে। বিএনপি ইফতার পার্টিতে আওয়ামী লীগ যোগ দিলে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসত বলে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির ইফতার শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এছাড়া ইফতার পার্টিতে যোগ দেয়া অন্যান্য রাজনীতিবিদরা সংঘাতের রাজনীতি পরিহার করে সমঝোতার রাজনৈতিক সংস্কৃতি তৈরির তাগিদ দেন। বিস্তারিত জসিম জুয়েলের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও রাজনৈতিক দলগুলোর সম্মানে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেয়। আওয়ামী লীগ ইফতার পার্টিতে অংশ না নিলেও 14 দলের শরিক জাতীয় পার্টি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। ইফতার পার্টিতে অংশ নিয়ে বিকল্প ধারার চেয়ারম্যান বলেন, বিএনপির ইফতার পার্টিতে আওয়ামী লীগ আসলে সমঝোতার রাজনীতি প্রকাশ পেত। আর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বলেন, দেশের রাজনীতিতে যে পরিবর্তন চলছে তা যৌক্তিক পরিণতি পাবে। আজকে ভারতের একটা সমঝোতা রাজনীতি প্রতিষ্ঠায় একটা সুযোগ তারা হারালো। বাংলাদেশে বর্তমানে পরিবর্তনের যে হাওয়া চলছে সে পরিবর্তন যাতে একটা যৌক্তিক পরিণতি পৌঁছতে পারে, আজকে তারা না আসাতে আমরা অত্যন্ত দুঃখিত। বিএনপির সঙ্গে জোট করা নিয়ে ইতিবাচক কথা বললেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তবে কাদের সিদ্দিকী বললেন ভিন্ন কথা। অপেক্ষা করুন, ভবিষ্যতে পরীক্ষা সবসময় আমরা ইতিবাচক চিন্তা করি, নেতিবাচক করি না। আমরা আসলে জনগণকে নিয়ে একটা জোট করতে চাই, সেইখানে সাধারণ মানুষ যারা আছে তাদের প্রাধান্য চাই সবার আগে। 2000 পরে আপনারা পাচ্ছেন প্রবীণ নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে অবশ্যই আমরা আপনাদের সন্তুষ্ট করব। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের যে সম্ভাবনা ছিল আওয়ামী লীগ যোগ না দেওয়ায় সেই পথ বন্ধ হয়ে গেল। আওয়ামী লীগ আমাদের এই মাহফিলে আসতেন, তাহলে একটা ইতিবাচক দৃষ্টিতে সবাই দেখতে পেত, দেশবাসী দেখতে পেত। এটা আমার মনে হয় যে আওয়ামী লীগের স্বভাব যে আচরণ, সেই আচরণ থেকেই সেটাই তারা করেছে। তবে ইফতার পার্টিতে অংশ নেওয়া সবাই আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ার ব্যাপারে একমত প্রকাশ করেছেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। শনিবার সন্ধ্যায় রংপুরে নগরীর দর্শনায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেন। সে সময় তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না, আর এই কারণে সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। সমঝোতার আশা খুব ক্ষীণ বলেও জানান এরশাদ। সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল সংসদ নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। সেই সঙ্গে আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা আবারও জানান এরশাদ। গ্রেফতার আতঙ্ক ও কড়া পুলিশি প্রহরায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত মানববন্ধন করতে পারেনি বিসিএসসি কোটা বাতিলের দাবিতে আন্দোলনরতরা। আর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর স্লোগান দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। এদিকে শুক্রবার গ্রেফতার 5 আন্দোলনকারীকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে রোববার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের আহ্বান করেছে কোটা বিরোধীরা। আরও জানাচ্ছেন মিরাজ মিজু। জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা বাতিলের 5 দফা দাবিতে মানববন্ধন করার কথা থাকলেও গ্রেফতার আতঙ্ক ও কড়া পুলিশি প্রহরায় দাঁড়াতেই পারেনি আন্দোলনকারীরা। পুলিশের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা নেই। শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমাদের কোনো বাধা নেই, কিন্তু যে অবস্থা দেখা যাচ্ছে এতে তো এই আন্দোলন করতে দেওয়া ঠিক হবে না। গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পুলিশে উস্কানিমূলক আমাদের উপরে আক্রমণ চালায়। আমরা এই বৈষম্যের অবসান চাই, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে আমরা নই। আগামীকালকে সারা বাংলাদেশে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করছে। তবে পুলিশের দাবি, নাশকতার দায়ে 36 জনকে আটক করলেও 5 জনকে ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। 31 জনকে আমরা জিম্মায় ছেড়ে দিয়েছিলাম, আর 5 জনকে আমরা আজকে কোর্টে প্রেরণ করেছি। এর ভিতরে একজন ছিল যার কাছ থেকে শিবিরের চাঁদার রসিদ বই পাওয়া গেছিল। সেসব মোট 5 জনকে আমরা কোর্টে প্রেরণ করেছি। অন্যদিকে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভকারীদের ভেতর থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর স্লোগান ও বক্তব্য দেওয়ার প্রতিবাদে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। ৭১-এর বাংলায় মুক্তিযোদ্ধাদের ঠাঁই নাই, এই ধরনের স্লোগান অর্থাৎ পুরো স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযোদ্ধাদের পুরোপুরি অসম্মানজনক, অপমানজনক একটি ব্যাপার। যারা মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো। যতদিন না তারা এটা স্বীকার করবে যে হ্যাঁ আমরা মেধা এবং কোটা দুটার জোরেই টিকছি, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর বিকেলে এক বিবৃতিতে রোববার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করা হয়েছে। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা ব্যবস্থা পরিবর্তন চায় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১। তবে কোটা বিরোধী আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল ও মুক্তিযোদ্ধাদের হেয় করার অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করেন তারা। এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন সংগঠনের নেতারা। এদিকে রোববার ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হবে। শনিবার সরকারি কর্ম কমিশন পিএসসি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক আ.ই.মো. নেসারউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগের মতো প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশ করা হবে। ৮ জুলাই ৩৪তম বিসিএস এর ফল প্রকাশ করা হয়েছিল। এতে ১২,০৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। তবে এবারই প্রথমবারের মতো প্রিলিমিনারিতেও কোটা পদ্ধতি চালু করা হয়। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি।